সকাল সকাল নমি রান্নাঘরে এলো মিসেস তুলিকে রান্নার সাহায্য করতে। শম্পা নেই বিদায় মিসেস তুলিকে এত বড় বাড়ির সব কাজ করতে হয়। এখন যদি নমিও ঘরে চুপচাপ বসে থাকে তাহলে কি তা ভালো দেখায়? রান্নাঘরে এসে দেখে তুলি সকালের নাস্তা বানানোর কাজ শুরু করে দিয়েছে। আম্মু বলুন আমায় কি করতে হবে? গতকাল থেকে একা একা কাজ করছেন। নমির ডাকে তুলি পাশ ফিরে। ওড়না দিয়ে পুরো মাথা ঢাকা নমির মুখে কোনো প্রকার প্রসাধনীর ছোঁয়া নেই। নমিকে দেখে তিনি একগাল হেসে বলে, আমি তো একাই করে। হ্যাঁ, আপনি একাই সব করতে পারবেন তা আমি জানি, তবে কেন করবেন? ঘরে বউ থাকতে আপনাকে কেন সব কাজ করতে হবে? নমির এমন কথায় শব্দ করে হেসে ফেলে তুলি। মেয়েটা তো এমনই এত ভালোবাসে না। গুণ আছে বলেই তো পরের মেয়েকে এত ভালোবাসা দিচ্ছেন, কাছে টেনেছেন। আচ্ছা বাবা, কাজ করো, রুটি করবি তুর্যের জন্য আর বাকিদের জন্য পরোটা। নমি কাজে লেগে পড়ে, কথা মতো ময়দা মাখে রুটি পরোটার জন্য। দুই বউ শাশুড়ি মিলে হেসে কথা বলে কাজ করছে। তুর্য জগিংয়ে গিয়েছিল, যেহেতু সেনা সদস্য তাই রেগুলার শরীরচর্চা অবশ্যই করণীয়। মানুষ অভ্যাসের দাস বলে একটা কথা আছে না? তাই তো বাড়ি ফিরে আরামে সুখ নিন্দায় না মুজে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছে হাঁটতে। তবে জগিং শেষ করে ফিরে দেখে তার মা আর নমি মিলে কাজ করছে এবং হাসছে একে অপরের কথায়। খানিকক্ষণের জন্য থমকে গেল ও, পা দুটো অজান্তেই থেমে গেছে। কি সুন্দর লাগছে ওদের দুজনকে। হয়তো প্রতিটা পুরুষের ইচ্ছে এটাই যে মা স্ত্রী এভাবে মিলেমিশে থাকবে। নমি রুটি বেলছে, যার দরুন মাথার কাপড় যে পড়ে গেছে তা উঠানো হয়নি। ঘামে শরীর চুপচুপে হয়ে আছে। তুর্য বেশ খানিকটা সময় দাঁড়িয়ে চলে যায় নিজের রুমে। জগিং স্যুট খুলে টি শার্ট ট্রাউজার পরে নেয়। এর মধ্যে ফোন আসে স্ক্রিনে। মেজর স্যার নামটা ভেসে ওঠে। এই মানুষটা তুর্যকে ভীষণ ভালোবাসে, এতটাই ভালোবাসে যে নিজের মেয়ের সাথে ওর বিয়ে দিবেন বলে ঠিক করে। এই কথা মনে হতে হেসে ফেলে ও। কল রিসিভ করে সালাম দিতে মেজর জানালো উদ্দিন ভুইয়া অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলে, ওয়ালাইকুম আসসালাম। ছুটি পেরেছেন বলে দায়িত্ব ভুলে গেলেন ক্যাপ্টেন তানজিম তুর্য। মেজরের কথায় তুর্য ভ্রুযুগল কুঁচকে ফেলে। দায়িত্ব? ও হ্যাঁ, বাসায় এসে একবারও ওদিকের খোঁজ নেওয়া হয়নি, ফোন দেওয়া হয়নি মেজরকে, তাই তো মেজর সাহেব রেগে গেছেন। এবার বুঝে আসে একথা তুর্যর। এ পর্যায়ে ঠোঁট কামড়ে হেসে ফেলে ও। এক হাতে কপাল চুলকে বলে, আমি সত্যি দুঃখিত স্যার, অনেক বছর পরে বাসায় আসায় ওদিকের খবর নেওয়া হয়ে ওঠেনি। পরিবারের মান ভাঙাতেই আমি শেষ। ফোনের ওপাশ থেকে উচ্চস্বরে হাসার শব্দ এলো। তুর্য তা শুনে নিজেও অল্প হাসল। মেজর সাহেব হাসি থামিয়ে বলে, ইয়াং ম্যান, তা তো একটু কষ্ট করতেই হবে। তোমার যে অপরাধ সে তুলনায় তুমি অল্পতেই ক্ষমা পেয়েছো, বুঝলে? বিপরীতে তুর্য নীরব থাকে। মেজর সাহেব ফের বলে, যার রাগ ভাঙানো মুখ্য তার রাগ কি ভাঙাতে পেরেছো? না স্যার, ম্যাডামের রাগের যে পারদ আশেপাশে গেলেই জ্বলছে যাচ্ছি। কথায় কথায় বিয়ে করার পরে চলে যাওয়ার খোঁটা দেয়, কিছু বলার সুযোগই পাচ্ছি না। লেগে থাকো, মেয়েরা খুব নরম স্বভাবের হয়। যাকে আগড়ে ধরতে চায় তার থেকে কষ্ট পেলে তারা এত সহজে ভুলে না। তানজিম, তুমি যা করেছো তোমার মিসেসের সঙ্গে তার রাগ অভিমান এত সহজে ভাঙার নয়। জি স্যার, চেষ্টা করছি, দেখি ম্যাডাম কবে ক্ষমা করেন আমায়। চেষ্টা নয়, তোমাকে পারতেই হবে। মনে রেখো,
ছুটির একদিন কিন্তু মাইনাস হয়ে গেছে। যা করার এই কদিনের মাঝেই তোমায় করতে হবে। যুদ্ধের ময়দানে যেমন মনোবল রাখো তাকে মানানোর জন্যও ঠিক তেমন মনোবলই রাখবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, একটা ফাইল মেল করছি, একটু চেক করে দেখো সব ঠিকঠাক আছে কি না। ওখানে তো সাজ্জাদ আছে, ওকেই তো আমি দায়িত্ব দিয়ে এসেছিলাম, ও দেখেনি। হাই তানজিম, সাজ্জাদ আর তুমি এক হলে নাকি? তোমার ওপর যতটা বিশ্বাস আমি করি ততটা বিশ্বাস হয়তো আমার ভাইয়ের ওপরও নেই। তুর্যের বুকটা ফুলে উঠল এমন প্রশংসায়, বিশ্বাসে। জালাল উদ্দিন ভুঁইয়া নামক মানুষটার ওর জীবনে অবদান অনস্বীকার্য। ফোনে আরও কিছু কথা বলেই মেল চেক করলো। ইউনিট থেকে আনা ফাইল বের করতে গেল, আলমারি থেকে বের করতে গিয়ে একটা ছবি উড়ে পড়লো নিচে। ফাইলটা টেবিলের ওপর রেখে হাঁটু গেড়ে নিচে বসে ছবিটা হাতে নিল। একটা 15-16 বছরের মেয়ের ছবি, কেমন জানি চেনা চেনা ঠেকলো। একটু ভাবতেই মনে পড়ে গেল এটা তো নমির ছবি ওর আলমারিতে কেন, তাও এত বছর আগের। বাচ্চা নমির মনে পড়ে গেল কয়েক বছর আগের কথা, যখন গরমের ছুটিতে বাড়িতে এসেছিল। তখন হাফসা খাতুন ও তুলি ওর বিয়ের কথা তুলে তুর্য অবাক হয়ে গিয়েছিল। তখন এত তাড়াতাড়ি কিসের বিয়ে? ওর কেরিয়ার সবে শুরু, তাছাড়া সেনাবাহিনীতে বিয়ে করার একটা নিয়ম থাকে। ওর পরিবার তো জানে, তবুও কেন? তবে সকল যুক্তি ব্যথা যায় মা দাদির কাছে। নানাভাবে ওকে ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করে, মা দিব্যি পর্যন্ত দেয়। শেষ ভরসা হিসেবে বাবার কাছে এ বিষয়ে সব খুলে বলে। আশা ছিল বাবা হয়তো তুর্যের পাশে থাকবে, বুঝবে তুর্যর অবস্থান। কেননা ওর বাবা আরিফুল রেহমান একজন পুলিশ, তিনি জানেন সেনাবাহিনীতে থাকা নিয়ম সম্পর্কে। তবে আশাহত হতে হয় তুর্যকে। তিনি ওর মা দাদির পক্ষ হতে বিয়ের জন্য প্রেশার দিতে থাকে। মেয়ের ছবি নিয়ে আসে তুলি, কিন্তু তা ছুঁয়েও দেখেনি তুর্য। অবহেলায় পড়েছিল আলমারির এক কোণে। তুর্যের ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল একজন সেনা সদস্য হবে, দেশের জন্য কাজ করবে, বাবার মতো আদর্শে নিজেকে গড়ে তুলবে। সেই মোতাবেক নিজেকে ছোটবেলা থেকেই গড়ে তুলেছে। সেনাবাহিনী অফিসারদের যেখানে বিয়ে 28 বছরের আগে করার অনুমতি নেই, সেখানে তুর্যের বয়স তখন 22, সবে লেফটেন্যান্ট পদে মনোনীত হয়েছে। ওই সময় বিয়ে করলে চাকরি শেষ হওয়ার আশঙ্কা ছিল। তবে পরিবারের জেদের কাছে পরাস্ত হতে হয় তুর্যকে। জোর করে বিয়ে পড়িয়ে দেওয়া হয়। রাগে দুঃখে বিবাহিত বইয়ের মুখ পর্যন্ত না দেখে বাড়ি ছাড়ে। ওর তখন বারবার মনে হচ্ছিল ওর পরিবারের কাছে বিয়েটাই মেন তুর্যর থেকে। বিয়ে করে বউ এনে দিয়েছে, এখন তুর্য থাকুক বা না থাকুক ওটা বিষয় নয়। সেই যে রাগ করে বাড়ি ছেড়েছে, এরপর গতকাল ফিরল সব রাগ অভিমান এবং নিজের করা ভুলের জন্য অনুতপ্ত হয়ে। রাগ করে বাড়ি ছাড়ার পরে যখন মাথা ঠান্ডা হলো, তখন বুঝলো যে মেয়েটাকে বিয়ে করেছে সেই মেয়েটার তো কোনো দোষ ছিল। ওর আর ওর পরিবারের যাতাকাল কলে পিষ্ট হয়েছে অকারণেই। তবুও কেন জানি রাগ কমিয়ে নিজের খোলস থেকে বের হয়ে খোঁজ নিতে পারেনি বিবাহিত স্ত্রীর। ভাগ্যিস মেজর সাহেব ওকে বিয়ে করে নিয়ে ভাবতে বলেছিল, না হলে হয়তো এবছরও বাড়ি ফিরত না। অমন চুনাপুতির মুখ দর্শন করা হতো না। রুটি ভাজা হয়ে গেছে, নৌমির এখন শুধু পরোটা বানানো বাকি। আজকের বোধহয় গরমটা একটু বেশি পড়েছে। বাহিরে রোদ না উঠলেও গরম লাগছে প্রচুর। সকলের ওঠার সময় হয়ে গেছে, তাই ভাবলো চা চুলোয় দেওয়া যাক। আম্মু চায়ের পানি বসায়, সবাই একটু পরেই আসবে ড্রয়িং রুমে। তুলি চুলায় মাংস নাড়তে নাড়তে ক্লান্ত কণ্ঠে বলে, হ্যাঁ বসা। সবার জন্য চায়ের পানি দিলেও তুর্যের জন্য কফি বানাস তো মা?
ছেলেটা চা একটুও খেতে পারে না। নমি মুখে কিছু না বললেও মনে মনে ভেংসি কাটে তুর্যকে। আসছে লাট সাহেব, নবাবজাদার চা খায় না। হা, আজকে বাড়িতে অনেক মেহমান আসবে জানিস। কেন? ও বুঝেছি। নমি শুরুতে বুঝতে পারে না মেহমান আসার কারণ, পরে বুঝে আসে তুর্যর জন্য আজকে বাড়িতে মানুষের মেলা বসবে। আদরের দুলাল বলে কথা পারে তো সবাই লাফিয়ে লাফিয়ে চলে আসে। ওর ভাবনার মাঝে কলিং বেল ভেজে ওঠে। এত সকালে আবার কে এলো? নমি তাড়াতাড়ি গিয়ে দরজা খুলতেই অবাক চোখে মুখে বিস্ময় রেখে অস্ফুট স্বরে বলে, বাবা। আরিফুল রেহমান চমৎকার হাসলেন। ভেতরে প্রবেশ করে নমির মাথায় হাত রেখে বলে, সারপ্রাইজ আম্মা। কিরে নমি, কে এলো তো? ও মা, তুমি? কিছু না বলে এভাবে হুট করে তুলি রান্নাঘরে বসে নমিকে জিজ্ঞেস করতে করতে বের হয় কে এলো। তবে বাইরে সে আরিফুল রেহমানকে দেখে চোখ মুখে বিস্ময় ফুটে ওঠে। কদিন ধরে আরিফুল রহমানকে ফোনে পাওয়া যায়নি, তবে এসব স্বাভাবিকভাবেই নিয়েছে বাড়ির সবাই। প্রফেশনাল কাজে এমন ঘটনা বহুবার ঘটেছে, তবে কাউকে কিছু না বলে বাড়িতে ফেরাটা নতুন। গিন্নির মুখে বিস্মিত ভাব দেখে হাসে আরিফুল রেহমান। হুটহাট এভাবে বাড়ির লোককে চমকে দেওয়া মজাটা আজকে বুঝতে পারল। ঠিক করে নিল মাঝে মধ্যে এরপর থেকে এমনটাই করবেন। হেসে হেসে বলে, বহুদিন দেখা হয়নি তোমাদের। ওদিকের কাজ শেষ হয়েছে, তাই ভাবলাম ঘরে আসি কিছুদিন পরিবারের কাছ থেকে। আর একটা কাজের জন্য ফেরা বিশেষ করে। নমি তুলি দুজনেই প্রশ্নবোধক দৃষ্টিতে চায় আরিফুল রেহমানের দিকে। বিশেষ কাজ কি তা? তুলি কৌতূহল দমাতে না পেরে প্রশ্নটি করেই ফেলে। কি এমন জরুরি কাজ? আরিফুল রেহমান নমির দিকে চোখ রেখে গম্ভীর কণ্ঠে বলে, নমি, আমার গুণধর পুত্রের নামে মাত্র বিয়েটা শেষ করতে। মা মানে? নমির শরীরটা হুট করেই কেঁপে ওঠে। সম্পর্ক শেষ মানে ডিভোর্স? এত বছরের অপেক্ষার ফল হিসেবে ডিভোর্স হবে? ও কি করে সইবে এটা? আরিফুল রেহমান নমির কালো হয়ে যাওয়া মুখটা ভালো করে দেখে নেয়। এরপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, আম্মা, অনেক তো হলো। আর কত একা এই সম্পর্কে ভার টানবে? আর কত মানুষের কথা শুনবে আমার পুত্রের জন্য? বিশ্বাস করো, আমি এই অপরাধের জন্য ভালো নেই আম্মা। বুকের মাঝে ব্যথা হয় তোমার জীবনটা নষ্ট করার জন্য। কেন যে তানের মতের বিরুদ্ধে গিয়ে বিয়ের জন্য প্রেশার দিলাম? তোমার জীবনটা নষ্ট হয়েছে আমাদের জন্য, তাই তোমার জীবনটা গুছিয়ে দাও আমাদের দায়িত্ব আম্মা। তোমার মাথা খারাপ হয়ে গেছে তুর্যের বাবা। কি বলছো? নমি এ বাড়ির বউ, আর আজীবন এ বাড়ির বউ হয়েই থাকবে। এ বাড়ির বউ হয়ে থাকবে কিসের ভালো ভিত্তিতে? তোমার ছেলের কোনো খবর আছে? যার ওপর ভরসা রেখে মেয়েরা শ্বশুর বাড়ি আসে, সেই মানুষটাই যদি না থাকে তাহলে সে বউ হয়ে থাকার কি মানে? দাদুভাই বাড়ি ফিরেছে আরিফ, এবার সব ঠিক হয়ে যাবে। তুই এমন অলক্ষণে কথা বলিস না বাপ। হাফসা খাতুনের কথায় আরিফুল রেহমান হাসলেন। মোটেও অবাক হলেন না ছেলের বাড়ি ফিরেছে এতে। তুর্য বাড়ি ফেরাতে তার যে কিছু আসে যায় না তা প্রমাণ পেল তার এই হাসিতেই। নমি কিছু বলার কিংবা দাঁড়ানোর শক্তি খুইয়ে ফেলেছে। কানে বাজছে ওর ডিভোর্স হবে, এ বাড়িতে আর থাকতে পারবে না ও। সংসার করা হবে না তুর্যের সাথে। পাশে থাকা সোফার হাতলে ঠেস দিয়ে দাঁড়ালো রিমা খাতুন। বেজায় খুশি হলেন আরিফুল রেহমানের কথায়। এমনিতেই নমিকে তার পছন্দ হয়নি। কত ইচ্ছে ছিল নিজের কোনো এক নাতির সাথে তুর্যের হাত বাঁধবে, কিন্তু এই নমি মাঝখানে ঢুকে সকল পরিকল্পনায় পানি ঠেলে দিল। এখন যদি ডিভোর্স হয় তাহলে তো
ভেবে খুশি হওয়ার পরিমাণ আরও বেড়ে গেল। আরিফুল রেহমানের কথায় সায় দিয়ে বলে, ঠিক বলেছ আরিফ, এমন নামে মাত্র সংসার রাখার থেকে না রাখাই ভালো। তুর্য দাদু ভাইয়ের চলন বলন দেখে মনে হচ্ছে বিয়ে নিয়ে তার কোনো পরিকল্পনা নেই। অনেক তো হলো, মেয়েটার ও তো একটা গতি হওয়া দরকার। তাই তুমি ভেঙে ফেলো বিয়েটা, শেষ হোক এসব। লোকে হাসে এই বিয়ে নিয়ে। তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো বাবা। হাফসা খাতুনের মাথায় রাগ উঠে গেল বোনের এমন তেলবাজিতে। একে তো ঝামেলার শেষ নেই, তার মধ্যে আবার ফোড়ন কাটা। উফ, এত অসহ্যকর কেন তার বড় বোনটা। নমি মনে মনে হাসলো শুধু। যে মানুষটা 5 বছরে একবারও দুটো ভালো করে কথা পর্যন্ত বলল না, তিনি হুট করে ওর ভবিষ্যতের কথা ভাবছে। হাস্যকর নয় কি? কি বলছো এসব বড় দিদা? ভেঙে ফেলবে কার বিয়ে? বাবা তুমি হঠাৎ কিছু না বলে কি হচ্ছে এখানে? চোখ মুখে কৌতূহল নিয়ে ড্রয়িং রুমে পা রাখে তাসফি আর মেহেরবা। তাসফির কথার পিঠে মিসেস তুলির স্বামীর সম্পর্কে অভিযোগ তুলে, তোমার গুণধর বাপ ফিরেছে, তোমার ভাই ভাবির ডিভোর্স করাতে। কি কি বলছো মামা এসব? ডিভোর্স মানে? তাসফি মেহেরবা দুজনে অবিশ্বাস্য নয়নে চেয়ে আছে আরিফুল রেহমানের দিকে। সকাল সকাল এমন কথা শুনে কারোরই অবাক হওয়ার রেশ কাটছে না। আরিফুল রেহমান কয়েক মিনিটের মাঝে শান্ত নিরিবিলি কালকণ্ঠ বাড়ির ড্রয়িং রুমটা অশান্ত করে ফেলেছে। আরিফুল রেহমান নড়ে চলে বসে সোফায় সবার মুখের দিকে এক পলক তাকিয়ে বলে, ঠিকই শুনেছ সবাই, আমি চাচ্ছি এ নামে মাত্র সম্পর্কটা ভেঙে ফেলতে। কি হচ্ছে অযথা এভাবে সম্পর্কটা রেখে? তোরজোর তো কোনো ভূমিকাই নেই এ বিয়েতে। নমি মেয়েটা শুধু একা কেন এ বিয়ের ভার বহন করবে? আর কত অন্যের কটু কথা শুনবে দোষ ছাড়াই? ওর কি অপরাধ? বিয়েটা তো আমাদের জোর করার কারণেই হয়েছিল, দোষ তো আমাদের। অথচ নমি মেয়েটাকে কত কথা শুনতে হয়। আর তোমারা কি যেন বললে, তোর বাড়ি ফিরেছে, এখন সব ঠিক হয়ে যাবে। ভুল, তোমরা ভুলের মাঝে আছো। যদি সব ঠিক করতেই ফেরাত হতো তাহলে সে অনেক আগেই আসতো। আসতে না পারলে ফোন করতো, খবর নিত। কিন্তু করেছে এসব? করেনি। একবারও ক্ষমা চেয়েছে নৌমির কাছে? কথা বলেছে তোমার সাথে নৌমি আম্মু? নৌমি দীর্ঘ নিঃশ্বাস ছেলে মাথা নাড়িয়ে না বোঝায়। আরিফুল রেহমানের একটা কথাও তো মিথ্যা নয়। তুর্য ফিরেছে বলেই যে সব ঠিকঠাক হবে এগুলো বাবাটাও এখন বোকামি ঠেকছে নৌমির কাছে। সব ঠিক করা হলে আগেই তো হতো। পুরনো গা এবার নতুন করে সতেজ হচ্ছে শুধু। আরিফুল রেহমান ফের বলে, তাহলে কিসের ভিত্তিতে বলছো সব ঠিক হবে? নিজেদের ভালোবাসার জালে এই মেয়েটাকে আর কদিন আটকে রাখবে তোমরা? যেখানে মেয়েটা এসেছে ওর স্বামীর ভরসায়, আর কত অন্যায় করবে মেয়েটার সাথে তোমরা? কত তুলি, হাফসা, তাসফি, মেহেরবা, কারোর মুখ থেকে কথা বের হয় না। হবেই বা কীভাবে? আরিফুল রেহমান কথা বলার সুযোগটুকুই যে রাখেনি। উঠে নৌমিকে কাছে গিয়ে দাঁড়ালেন। আরিফ মাথায় হাত রেখে বলে, অনেক অন্যায় করেছি আম্মু, এবার একটু ভালো কাজ করি না হয়? তোমার কি মতামত এ বিষয়ে? তুমি যা বলবে তাই হবে। এবার আমার চোখের দিকে তাকিয়ে বলবে যা বলার। তাকাও। নৌমি মাথা নিচু করে দাঁড়িয়েছিল, চোখে ওর পানি, কিন্তু তাও কাউকে দেখাতে চায় না। চোখের পানি কাউকে দেখাতে হয় না, তাহলে মানুষ তাকে দুর্বল ভাবে। নৌমি বড়দের কথার অবাধ্য নয়। বিদায় কোনো মতে নিজেকে সামলিয়ে চোখ রাখে আরিফুল রেহমানের চোখে। কয়েক সেকেন্ড তাকিয়ে কি যেন বুঝে জোর গলায় বলে, আমি আপনার সিদ্ধান্তে রাজি বাবা। হোয়াট?
তুর্য প্রায় চিৎকার করে উঠল নৌমির কথায়। বাকিরাও অবাক হয়। সবার আশা ছিল হয়তো নৌমি আরিফুল রেহমানের কথায় বিপরীতে অমত পোষণ করবে, কিন্তু সেও আরিফুল রেহমানের কথা মেনে নিল। এমন পরিস্থিতিতে তুর্য চিৎকার অন্যদের গলায় স্বর হয়ে বের হলো। তুর্যর ভরাট কণ্ঠের চিৎকারে সকলের চোখ গিয়ে পড়ে দোতলার সিঁড়িতে। তুর্য সব কিছু মনোযোগ দিয়ে শুনছিল, তবে নৌমির কথায় নিজেকে আর আটকে রাখতে পারেনি। স্থান ভুলে চিৎকার দিয়ে উঠে নৌমি এক পলক তাকিয়ে দেখে তুর্যকে। তুর্যর চোখ মুখে অবিশ্বাসের ঢেউ। তাকি নৌমির মুখে ডিভোর্সের কথাটা শুনে, কিন্তু তা তো হওয়ার কথা নয়। হয়তো নিজের দিক থেকে ডিভোর্স দেওয়ার কথা তোলার আগে নৌমির দিক থেকে তোলাই অবাক হয়েছে। হ্যাঁ, তাই হবে হয়তো। নৌমি বেশ কিছু ভাবলো না, আর ভাবতে ইচ্ছে করে না এখন আর। আরিফুল রেহমানের একটা কথাও ভুল মনে হয়নি ওর কাছে। এরপর যা হবে দেখা যাবে। তুর্য চোখে মুখে বিস্ময় রেখে ড্রয়িং রুমে আসে। নিজের বাবার সামনে দাঁড়ায়, মুখোমুখি হয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করে, কেমন আছো? দুই বাবা ছেলের দেখা 5 বছর পরে। এর মাঝে কথা পর্যন্ত হয়নি। তুর্য চেষ্টা করেও বাবার সাথে কথা বলতে পারেনি। সেই সুযোগটুকু রাখেনি আরিফুল রেহমান। এতটাই প্রখর অভিমান তার ছেলেকে এত বছর পরে দেখেও তেমন প্রতিক্রিয়া দেখালেন না আরিফ। চোখ মুখ শান্ত রেখে গম্ভীর কণ্ঠে শুধু বলে, ভালো। বাবার গম্ভীর্যের ভরা কণ্ঠে তুর্য বুঝলো বইয়ের পাশাপাশি বাবার রাগ ভাঙাতে বেশ কষ্ট হবে ওর। নিজ থেকেই বলে, বিয়ে দিলেও তোমরা ডিভোর্সের কথাটাও তুললে তোমরা। এখন তো আমার কোনো ভূমিকাই দেখছি না। আমি কি তাই মূল্যহীন বাবা? তোমাকে সর্বোচ্চ মূল্য দিয়েই বিয়েটা করেছিলাম। অনেক স্বপ্ন নিয়েই বিয়েটা করানো হয়েছিল তোমায়। তবে সেই ইচ্ছের মূল্যটা তুমি কই রাখলে বাপ? বিয়ের আসরেই বউ ফেলে পালালে। হ্যাঁ, ওটাকে পালানোই বলে? বইয়ের মুখ না দেখে, কারোর সঙ্গে কোনো রকম কথা না বলে একা একাই চলে গেলে ইউনিটে। সমাজের বিষ বাক্যের মুখে ছেড়ে গেলে তোমার সদ্য বিবাহিত স্ত্রীকে। বাবা মাকে তাই বিয়ের যেহেতু আমরাই দিয়েছিলাম, তাই আমরাই ভাঙার সিদ্ধান্ত নিয়েছি। এতে তো তোমারই ভালো, তাই না? খোসানোর স্বভাব আরিফুল রেহমানের আগে থেকেই ছিল। ঠান্ডা মাথায় বাস দেওয়াটার কৌশল আরিফ বেশ ভালো করেই রপ্ত করেছে। সেখান থেকে হয়তো নৌমিও শিখেছে। তাই তো কথার মাথায় মাথায় একটা খোসামূলক বাক্য থাকবেই। সবার মাঝে টান টান উত্তেজনা, সবার আগ্রহ। এবার বাবা ছেলের কথোপকথনেই আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তোমার মানা কিংবা না মানায় কিছু আসে যায় না বাপ। যা করেছো তোমার মূল্য তুমি এক যুগেও পরিশোধ করতে পারবে না। হয়তো পারবো না, তবে আমি চেষ্টা করতে চাই। এভাবে সমাধান হবে না। আমরা এ নিয়ে বসে কথা বলি। বসার সময় পেরিয়ে গেছে বহু আগে। এখন যা কথা হবে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর কি বললে তুমি ভুল করেছো, এখন তা মানার চেষ্টা করছো। হ্যাঁ, করতে থাকো। তবে পুরোপুরি বুঝতে তখন পারবে নিজের করা ভুল, যখন নৌমি আমর বিয়ে অন্য কোথাও দিব, তার আগে নয়। লে হালুয়া বিয়ে, ডিভোর্স বিয়ে, এত দেখি খাদ্য শৃঙ্খল। ডিভোর্স হবে কি না তার ঠিক নেই, অথচ আরিফুল রেহমান নৌমির বিয়ের কথা পর্যন্ত ভেবে ফেলেছে। সবাই আজ একের পর এক অবাক হতেই আছে। নৌমি নিজেকে হাতের পুতুল মনে হচ্ছে, সবাই ওকে সুতো ধরে নাচাচ্ছে, কিন্তু ও যে এগুলোতে ক্লান্ত। শেষ দেখতে চায়, এর একটু শান্তি চায়। কি বলছো তুমি বাবা? নৌমির বিয়ে মানে আমি ওর হাজবেন্ড। তো আজ আসো, কাল যে থাকবে এমন কোনো কথা তো নেই। তুর্যশ্বাস বের হয়ে গেল আরিফুল রেহমানের কথায়। সোজা গিয়ে দাঁড়ায় নৌমির সামনে। বাবাকে না বোঝাতে পারুক বউ ভরসা হাফসা খাতুন কিছু বলতে চাচ্ছিলেন, তবে বাবা ছেলের মাঝে আর বলল না। সবাই নীরব ভূমিকা পালন করছে এখন। কারো মুখে রাশ নেই। নৌমি, আপনার সামনেই তো দাঁড়িয়ে আছি। সোজা সাপটা জবাবে তুর্য দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। মেয়েটা এত ঘাট তেরামি করে কেন? ওর সাথে একটু কথাও কি ভালো করে বলা যায় না? তবু নিজেকে শান্ত রেখে ঠান্ডা গলায় বলে,
তুমি কি ডিভোর্স চাও নৌমি? কথা গলায় আটকে গেল নৌমির। এভাবে হুট করে তোড়জোড় এমন কথার বিপরীতে ওর কি বলা উচিত? ও সত্যি কি চায় নিজেই নিজেকে বুঝতে পারলো না আজও। আমি এ নিয়ে এখন কথা বলতে চাই না। বড়দের সিদ্ধান্ত যা হবে তাই মেনে নিব। আর আর আমি একটু একা থাকতে চাই। কোনো মতে কথাটা বলে ওখান থেকে সরে আসতে সে তোড়জোড় পাশ থেকে যাওয়ার সময় কানে আসে তোড়জোড় ঠান্ডা হুমকি। যদি ডিভোর্স দেওয়ার কথা ভেবেছো নমি, তাহলে এক স্বরে বৃন্দাবন দেখিয়ে আনবো। নমি বিস্মিত হয়ে যায় তোড়জোড় হুমকিতে। এ কেমন স্বামী যে কথা নেই ভালো করে দুটো, এর মাঝেই চড় মারতে চায়। হাসি পায় তোড়জোড় হুমকিতে। তোড়জোড় হুমকিতে মোটেও ভয় পেল না ও। দাঁতে দাঁত চেপে ধরে বলে, যদি দ্বিতীয়বার আমায় অযথা মারার কথা মাথাতেও আনেন, তাহলে আমি আপনার চাকরির পাট চুকিয়ে আপনাকে হিমালয় পাঠাবো। গল্প প্রিয় নীলপদ্ম। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।